ইভ টিজিং এর অপরাধে গ্রামে বিচার সভায় মধ্যেমনিতে বসে আছি। সবাই রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে বিচারক শফিক সাহেব বলে উঠলেন, আজ আমার মতে কোনো সিদ্ধান্ত নিব না। ইভটিজিং এর শাস্তি কি হতে পারে তা আপনারা যারা বিচার সভায় উপস্থিত আছেন তারাই সিদ্ধান্ত নিবেন। কেন না হৃদিতা আমার মেয়ে, আর ওই ছেলেটা আমার মেয়ের সঙ্গেই অসভ্যতামি করেছে। শফিক সাহেব রাগে শরীর কাঁপিয়ে বলে উঠল। কেন না প্রতিটা বাবাই এরকম রাগান্বিত হয়ে উঠাই স্বাভাবিক। সে জায়গায় থেকে শফিক সাহেব ও ব্যতিক্রম নন। তার জায়গায় সে অটুট। দেখুন, আজ যদি এই ছেলেটাকে আমরা গ্রামবাসীরা ছাড় দেই তো আজ শফিক সাহেবের মেয়ের সঙ্গে ইভটিজিং করেছে, কাল আমাদের মেয়ের সঙ্গে যে ইভটিজিং করবে না তার কি গ্যারান্টি আছে? সুতরাং আমি আজ এই ছেলেটার উপযুক্ত শাস্তি কামনা করছি যাতে এই রকম জঘন্য কাজ না করতে পারে। জাবেদ সাহেব এলাকার বড় নেতা, তিনি এসব কথা বলে উঠলেন। তার সঙ্গে বিচার সভায় সবাই তার কথাতে একমত হয়ে গেল। তার আগে ইভটিজিং এর বিষয়টা পরিষ্কার করে ফেলি, শুনুন তাহলে। আমি রনি হাসান, এবার ইন্টার দ্বিতীয় বর্ষ পড়ছি এবং যে মেয়ে আমার নামে নালিশ করেছে তার নাম হৃদিতা, আমারই ক্লাসমেট। হৃদিতার সঙ্গে আমার প্রায় 2 বছরের একতরফা ভালোবাসা ছিল। আমি ভালোবাসলেও হৃদিতা আমাকে ভালোবাসত না। আপনারা হয়তো ভাবছেন হৃদিতা আমাকে ভালোবাসে না দেখে তার সঙ্গে ইভটিজিং করছি। না, আমি ইভটিজিং করিনি। সত্য কথা বলতে হৃদিতা যেমন ভদ্র তেমন সুন্দরী, যার দারুণ কলেজের সব ছেলেদের ক্রাশ ছিল হৃদিতা। এর মধ্যে আমিও ব্যতিক্রম হতে পারিনি। সবাই হৃদিতাকে পছন্দ করল, সাহস করে হৃদিতাকে ভালোবাসার কথাটি কেউ বলতে পারেনি। কেন না হৃদিতার বাবা রাজনৈতিক দলে ভালো ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি। সে চাইলে একজনকে কোনো মিথ্যা মামলায় নিমিষেই জেল অবধি পৌঁছাতে পারেন। কিন্তু মানুষ হিসেবে তিনি যথেষ্ট সৎ। একদিন আমার চাচাতো বোন তানিশকে দিয়ে প্রপোজাল দিয়েছিলাম হৃদিতার কাছে। সে প্রতিউত্তরে একটা কথা বলেছিল, বাবা মার পছন্দের ছেলেকে সে নিজের স্বামী হিসেবে মেনে নিবে। কিন্তু এই প্রেম ভালোবাসায় তার বিশ্বাস নেই। তানিশার মাধ্যমে এসব কথা জানতে পেরেছিলাম সেদিন। এরপর থেকেই হৃদিতাকে নিত্যনতুনভাবে ইমপ্রেস করার চেষ্টা করি। হৃদিতা ও রেসপন্স দিতে লাগল, কিন্তু সেটা অপ্রকাশিতভাবে। মনের কোণে জায়গা হয়েছিল ও, কিন্তু হঠাৎ একদিন দুর্জয় এসে বলতে লাগল, দেখ বন্ধু, তোকে ভালোভাবে বলছি, তুই হৃদিতার জীবন থেকে সরে যা, নয়তো তার ফল ভালো হবে না। এই আমি বলে দিলাম। দুর্জয়, তুই কি আমাকে থার্ড দিচ্ছিস? আমি তুই যেটা ভাবতে পারিস। দুর্জয়, আচ্ছা ঠিক আছে, হৃদিতাকে আমি ভুলতে পারবো না। আমিও দেখি তুই কি করতে পারিস। আমি ভুল করলি দোস্ত, তুই আমাকে ভালোভাবে চিনিস না। আমি কতটা ডেঞ্জারাস হতে পারি সেটা আমি নিজেও জানি না। দুর্জয়, ধুর, বা কি করতে পারবি করিস যা। সেই দিন দুর্জয়ের সঙ্গে কথা কাটাকাটি করে আসছিলাম, তবে দুর্জয় ও নাকি হৃদিতা অনেক ভালোবাসে। সেটা আমি জানলেও আমি আমার জায়গায় অটুট আর দুর্জয় তার জায়গায় অটুট। এইদিকে হৃদিতার সঙ্গে রিলেশনটাই প্রায় গেছিল আমার। এর পিছনে আবার আমার চাচাতো বোন তানিশার সাহায্যে এগুতে পেরেছিলাম। ভালোই চলছিল দিনগুলো। কলেজের ক্লাস শেষে মাঠে ক্রিকেট খেলতেছিলাম। এমন সময় হৃদিতা কান্না করে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগল, ছি রনি ছি, এই ছিল তোমার মনে। তোমাকে আমি ভালোবাসিনি ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তো ভালো ভেবেছিলাম। আজ এই তার প্রতিদান। হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বলল, আর এইদিকে হৃদিতার কান্না অবিরাম চলছে। সেই মুহূর্তে কেমন জানি চুপসে গিয়েছিলাম। কি হচ্ছে এসব? চিঠিতে তো ভালো কিছুই লিখেছিলাম, কিন্তু হৃদিতা কান্নার করার মানে তো কিছু বুঝতে পারলাম না।
তারপর নিজেকে সামলে নিয়ে চিঠি হাতে নিয়ে ভালোভাবে লক্ষ্য করতেই আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়ল। হায় আল্লাহর, চিঠিতে এসব নোংরা কথা কেন উল্লেখ করা আছে? আমি তো এসব কথা কল্পনাও করতে পারি না, তাহলে লিখব কিভাবে? তাছাড়া এখানে হাতের লেখার ধরন আর আমার হাতের লেখা ধরন হুবহু সেম আমার হাতের লেখার মতোই। চিঠিটা পড়ে তারপর কাপা সুরে বলে উঠলাম, হৃদিতা, বিশ্বাস করো, তোমার জন্য চিঠি আমি ঠিকই লিখেছিলাম, কিন্তু এসব বাজে নোংরা কথা আমি লিখিনি। হয়তো আমাকে কেউ ফাঁসাতে চাচ্ছে। আমি এ কথা বলতেই হৃদিতা সবার সামনে ঠাসস করে থাপ্পড় মেরে বলতে লাগল, আমাকে কি বোকা পেয়েছিস? তোর হাতের লেখা আমি এর আগেও পড়েছি। এই নিয়ে আমার কাছে তোর চিঠি 10 বার এসেছে। আগের চিঠিগুলো পড়ে বুঝতে পারতাম যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আজ যে চিঠি আমাকে দিয়েছিস সেটা পড়ে আমি বুঝে গিয়েছি তুই কেমন ছেলে। হৃদিতা কান্না মিশ্রিত রাগ নিয়ে বলল, হৃদিতা, আমি সত্য বলছি, তোমার নামে কোনো নোংরা চিঠি লিখিনি। হয়তো কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে, তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। আমি আজই আব্বুর কাছে গিয়ে তোর নামে নালিশ করব এবং তোর লুচ্চামি গিরি করাও বন্ধ করার ব্যবস্থা করব, আর সেটা আজই। হৃদিতা এই বলে চলে গেল। এর মধ্যে তানিশা এসে বলল, চিঠিতে এসব নোংরা কথা কেন লিখেছিস? তানিশা রেগে, তানিশা, বিশ্বাস কর, আমি এসব লিখিনি। আমি ওকে আগের মতোই লাভ লেটার দিয়েছিলাম। আমি ঠাসস, চুপ। আরেকটা কথা ও তুই বলবি না। তোর এই রিলেশনের জন্য কিনা করেছি। আজ কেমনে পারলি হৃদিতাকে বাজে প্রস্তাব দিতে? তানিশা শেষে তানিশাও আমাকে অবিশ্বাস করল। এখন সারাদিন চিৎকার মেরে বললেও কেউ আমার কথা শুনবে না। কি আর করার, চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে আছি। এর মধ্যে দুর্জয় ডেবিল মার্কা হাসি দিয়ে বলল, ছি ছি দোস্ত, তোর দ্বারা এই জঘন্য কাজ আমি মোটেও আশা করিনি। এই বলে শয়তানের একটা হেসে দিয়ে চলে গেল। এবার বুঝতে পারলাম এই সবকিছু মধ্যে দুর্জয় দায়, কিন্তু এখন সকলকে বললেই কি আমার কথা বিশ্বাস করবে? কখনোই না। তারা ভাববে অপরাধী অপরাধ করে সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি এখানে দোষ না করেই দোষী হয়ে গেলাম। এই ছিল কয়েক ঘন্টার অতীতের কথা। এখন বাস্তবে ফিরা যাক। তারপর বিচার সভায় কাকা কাকিমা তারা আসলো। তারাই আমাকে লালন পালন করে বড় করেছেন। মাঝে মধ্যে আমার বাবা মার কথা জিজ্ঞেস করলে কাকিমা মন খারাপ করে বলতো, আমরা কি তোর বাবা মা মতো না? হ্যাঁ, তা তো বটেই। তাহলে বাবা মার কথা জিজ্ঞেস করছিস কেন? তারপর ও আমার বাবা মার ব্যাপারে জানতে হবে। আমি চাই না তোর বাবা মার অতীত কাহিনী বলে তোর মনটা খারাপ করতে। এর জন্য তো বিষয়টা গোপন রাখছি, বুঝতে পারছিস না কেন? তাছাড়া আমরা ও তোকে খুব ভালোবাসি। আমার মেয়ে তানিশার এর থেকেও তোকে আমরা আদর যত্ন বেশি করি। তাহলে অতীতের এসব কথা শুনে মন খারাপ করার কোনো লাভ আছে? কাকিমা, আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করব না এসব কথা আমি। বেশ কাকিমা, না করার কারণে আমি আর তাকে বলতে বাধ্য করেনি, এর জন্য বিষয়টা আজই ও আমার অজানা। তারপর কাকা কাকিমা তারা বিচার সভায় এসে শফিক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেই তারা চিঠিটা তাদের সামনে ধরল। বেশ কাকা কাকিমা তারাও নিমিষেই চুপ হয়ে গেল। তাদের মুখের ভাষা যেন হারিয়ে ফেলছে। শফিক সাহেব তার মেয়েকে ডাক দিয়ে বিচার সভায় উপস্থাপন করল এবং জিজ্ঞাসা করল, এই ছেলেই কি তোমাকে চিঠিতে বাজে প্রস্তাব দিয়েছে মামুনি? শফিক সাহেব, জি আব্বু, এই সেই ছেলে। হৃদিতা রহমান, এবার তুমি বলো, তোমার ভাতিজাকে কি শাসন তুমিই করবা নাকি আমরাই করব? তাছাড়া গ্রামবাসীরা ও দেখুক, তারাও যেন এই ইভটিজিং করা থেকে বিরত থাকে। শফিক সাহেব, আপনারা যা ভালো মনে হয় তাই করুন। কাকা এই বলে চোখে পানি মুছে কাকিমাকে নিয়ে চলে আসলো, আর আমি ওখানে অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে রইলাম। সালমান, তুমি গিয়ে কাঁচা বেত ভেঙে নিয়ে আসো যাও।
এলাকার বড় নেতা জাবেদ সাহেব বলে উঠলেন। বেশ, কথাটা শোনা মাত্রই চুপসে গেলাম। বেশ, তারপর এলাকার বড় নেতা সে বেত দিয়ে 10টা হাতের শক্তিতে আঘাত করল। আর এদিকে বেতের আঘাতটা সহ্য করতে না পেরে একটু সরে দাঁড়াতেই চোখের কোণের দিক সজোরে আঘাতটা লাগে, যার দারুণ চোখের কোণ থেকে রক্ত বের হতে লাগলো। আমার এমন অবস্থা দেখে শফিক সাহেব বলল, জাবেদ ভাই থাক, ছোট মানুষ, এবার ওর ভুল বুঝতে পারবে। শফিক সাহেব, এই ছেলে যা হৃদিতার কাছে গিয়ে সরি বলবি এবং সেই সঙ্গে এটাই ও বলবি তার আশেপাশে আর ঘুরঘুর করবি না। জাবেদ সাহেব তারপর হৃদিতার সামনে গিয়ে বলল, হৃদিতা, আমার ভুল হয়েছে, আর তোমাকে বিরক্ত করব না, কান্না করে বলে ফেললাম। মারের আঘাতগুলো না যতটা কষ্ট পেয়েছি তার থেকে মান সম্মান সব ধুলোয় মিশিয়ে গেল, সেটা ভেবেই চোখ থেকে অঝরে জল গড়ছে। আমার এমন করুণ অবস্থা দেখে হৃদিতা মাথা নিচু করে ফেলল। সে হয়তো চাইছিল আমাকে শাস্তি দিতে, কিন্তু এভাবে যে সব হয়ে যাবে সেটা হৃদিতা কল্পনাও করেনি। বেশ, বিচার শেষে সব চলে গেল এবং হৃদিতার বাবা শফিক সাহেব এসে বলল, এই ছেলে, তুমি এটা ভেবে নিও না যে আমার মেয়ের সঙ্গে ইভটিজিং করার অপরাধে একটু বেশিই শাস্তি দিলাম, এটা কিন্তু না। আমার মেয়ের জায়গায় অন্য কেউ থাকলেও আমি সেটাই করতাম। শফিক সাহেব কিছুটা অনুশোচনাই বলল, আপনাদের বিচারে যা শাস্তি আসছে দিয়েছেন, তো এখন আর এসব মানবতার কথা আপনাকে বলতে হবে না। অনেকটা রেগে শফিক সাহেবের মুখের উপর বলে আসছিলাম, উপর দিকে হৃদিতা শুধু নীরব দর্শকদের মতো দেখেই যাচ্ছিল। এখন আর হৃদিতার প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণ অনুভূতি নেই, যা আছে সব ঘৃণায় পরিণত হয়েছে। কিন্তু আজ একটা বিষয়ে কোনোভাবেই মেনে নিতে পারছি না। দোষ করল দুর্জয় আর সেটার শাস্তি পেলাম আমি। এখন এসব ভেবেই বা কি হবে? দুর্জয় তো হৃদিতাকে পাবার জন্য একটা গেম খেলছে, আমি চাইলে দুর্জয়কে সবার সামনে তার ডেবিল চেহারাটা দেখাতে পারবো না। সব ভাগ্য বলে মেনে নিয়ে বাড়ির গেইটে ঢুকতেই আমার রুম থেকে ভাঙচুর করার শব্দ পেলাম। দূরত্ব আমার রুমে গিয়ে লক্ষ্য করতেই দেখলাম তানিশা আমার ব্যবহারকৃত জিনিসগুলো ফ্লোরে ফেলে দিয়ে ভেঙে ফেলছে এবং সেটাতেই আগুনও লাগিয়ে দিয়ে পড়ছে। তানিশাকে জিজ্ঞেস করেই ফেললাম, আমার এসব ব্যবহৃত জিনিসগুলো ভেঙে আগুন দিয়ে পুড়ে ফেলছিস কেন? আমি কেন আগুন পুড়ছি বুঝতে পারছিস না? তানিশা নিশ্চুপ। আমি তোর জন্য বাবা আজ কতটা অপমানিত হতে হলো সেটা কি একটুও বুঝতে পেরেছিস? তানিশা তানিশ বলতেই তানিশা আমার কথা থামিয়ে বলল, হইছে, আর বলতে হবে না। আমাদের একটা সম্মান আছে যেটা তুই নিমিষেই শেষ করে ফেলছিস। আর না, তাছাড়া আমি কেমনে হৃদিতার সামনে গিয়ে দাঁড়াবো সেটাই তো ভাবতে পারছি না। এসব তোর জন্য হয়েছে। তানিশা রেগে আগুন হয়ে বলে উঠল, শুধু তোর বান্ধবীর দিকটাই দেখলি, আমাকে যে সবার সামনে হেনস্থ করল সেটা দেখলি না? আমি তোকে যে মারটা দেওয়া হয়েছে সেটা অনেক কম হইছে। বিচারকের জায়গায় আমি থাকলে তোকে পিটিয়ে শেষই করে ফেলতাম। এখন প্লিজ তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা তো, আর তোর জন্য আমরা অসম্মানী হতে পারবে না। তানিশা কি বলছিস সেসব? তোরা ছাড়া আমার আপন কে আছে? আমি তুই এতিম অসহায় বলে আমার বাবা মা তোকে সেই ছোটবেলা রাস্তা থেকে তুলে এনে পালন করেছে। এখন তো তুই আর ছোট নেই, যেদিকে খুশি সেদিকে চলে যা। তানিশা তানিশার শুনে নিমিষেই চোখে কোণে জল জমে গেল। তার মানে কাকা আমার রক্তের কেউ না? এসব ভাবতেই কাকা আমার রুমে এসে বলতে লাগল, তানিশা মা, এবার ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বল। কাকা রেগে। কাকার কথা শুনে নিমিষেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, কাকা আজ একটা সত্য কথা বলবা? আমি নিশ্চুপ। কাকা, আমি কি সত্যিই এতিম? তোমরা আমার আপন কেউ না? শুনলাম আমাকে নাকি রাস্তা থেকে এনে তোমাদের বাসায় আশ্রয় দিয়েছ, সেটা কি সত্যি? আমি
হ্যাঁ তানিশা যেটা বলছে সেটা সত্যি কাকা। অহোহ, তার মানে আমি তোমাদের রক্তের কেউ না? আমি না কাকা, এবার বুঝতে পারলাম। এর জন্য কাকিমা আমার বাবা মার সম্পর্কে কিছু জানায়নি। কথাটা শুনে কষ্ট পাবো বলে আমাকে জানায়নি, কিন্তু এমন একটা দিনে জানতে পারবো সেটা আমি কল্পনাও করিনি। এসব আনমনে ভেবে যাচ্ছি, এর মধ্যে তানিশা বলে উঠল, এখন বল কবে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবি? সবই তো শুনলি। তানিশা রেগে, চিন্তা করিস না, কলেজ থেকে টিসি নিয়ে তারপর এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। আপাতত কটা দিন আমাকে তোদের এখানে থাকতে দে, অনেক তো করুণা করেছিস, এবার নই এটাই শেষবারের মতো। এই কথা বলা মাত্রই তানিশা আমার রুম থেকে রাগে হনহন করে চলে গেল। আজ সত্যি নিজেকে খুব একা মনে হচ্ছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সবচেয়ে বড় ভুল হয়েছে, হৃদিতাকে ভালোবাসে তার পিছনে যদি না যাইতাম আজ আমার এমন পরিস্থিতির মোকাবেলা করতে হতো না। হৃদিতাকে যতটা ভালোবাসতাম এখন থেকে তার দ্বিগুণ ঘৃণা করব। উপরে দিকে, হৃদিতা মামুনি খেতে আইসে কখন থেকে কি ভাবছিস বলতো? হৃদিতার মা, মা কিছু ভালো লাগছে না, যাও তো। হৃদিতা, কি হয়েছে সেটা বলবি তো? হৃদিতার মা, হৃদিতা কোনো কিছু না বলেই কান্না করে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা এখন কেন জানি নিজেকে অপরাধীবোধ কাজ করছে, কিছুই ভালো লাগছে না। হৃদিতা কান্না, অহোহ, এই ব্যাপার তাহলে তোর বাবার কাছে নালিশ করলি কেন? হৃদিতার মা, আমি কি জানতাম বাবা জাবেদ আঙ্কেলকে দিয়ে এইভাবে ওকে মার খাওয়াবে। হৃদিতা কান্না করে, তোর জাবেদ আঙ্কেল তো মানুষকে মারলে কম মারে না, সেটা তো এই এলাকার সবাই জানে। আচ্ছা যাই হক, এখন এসব চিন্তা বাদ দিয়ে খেতে আই। হৃদিতা মা, ওকে যাচ্ছি, তুমি যাও। হৃদিতা, প্রতিদিনকার মতো আজও সকাল 8টায় টেবিলে খেতে বসছি, এর মধ্যে তানিশা ও এসে পাশের চেয়ারটা টেনে বসল। কাকিমা খাবার পরিবেশন করছে, এর মধ্যে তানিশা বলে উঠল, মা ওকে পোলাও মাংস সব খাওয়াও, ও কথা দিয়েছে সপ্তাহ খানেক এখানে থাকবে, তারপর এখান থেকে চলে যাবে। কিরে ঠিক বলতাম তো? তানিশা আমাকে উদ্দেশ্য করে বলল, কথা যখন দিয়েছি তখন আমি আমার কথা অবশ্যই রাখব। হাসি মুখে বললাম, এই তানিশা কিসব বলছিস? ও আমাদের ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, আমরা ছাড়া কে আছে ওর? কাকিমা, মা তুমি ওর হয়ে এখনো সাফাই দিচ্ছ, বুঝতে পারছ না কেন ওকে আমাদের বাড়ি ছাড়তে বলছি? তানিশা, কেন? কাকিমা, কারণ আজকাল ওকে দেখে আমার কেমন জানি ভয় হই, যদি আমার দিকেই কুনজরে তাকাই তখন। তাছাড়া ও তো আর আমাদের রক্তের কেউ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তো একটা চরিত্রহীন। চরিত্রহীন ব্যক্তিরা তারা পশুর সমান হই, তারা কাউকে ছেড়ে কথা বলে না। আমি ও তো মাঝে মধ্যে বাসায় একাই থাকি, সেটার সুযোগ যদি ও নিয়ে ফেলে তখন আমার কি হবে? তানিশা কথা শেষ করতেই কাকিমা ঠাসস করে তানিশার গালে একটা থাপ্পড় মেরে বলতে লাগল, ছি কি সব বলছিস? ও তোর ভাই হই, যদিও তোরা সমবয়সী, তারপরও ও তোকে ছোট বোনের মতো স্নেহ করে, আর তুই কি না এসব উল্টো পাল্টা কথা বলছিস? কাকিমা, হ্যাঁ আমি ঠিকই বলছি, ও যদি আমাদের বাসায় থাকে তাহলে আমি নানুর বাসায় চলে যাব, এটাই ফাইনাল কথা। তানিশা, তানিশার কথা শুনে বুকের বা পাশে কেউ যেন ধারালো ছুরি দিয়ে অবিরাম আঘাত করেই চলেছে এমন অনুভব হতে লাগল। সমবয়সী হবার পরও যাকে ছোট বোনের মতো দেখে আসলাম, আজ সে আমাকে এসব নোংরা কথা বলছে, নিজেকে আর সামলাতে পারলাম না। কান্না করেই তানিশার উদ্দেশ্য বলে উঠলাম, ছোট থেকেই জেনে আসছি তোর বাবা মা আমার আপন কাকা কাকিমা, সেই সঙ্গে তোকেও আমার নিজের বোন ভেবেছিলাম। একটা দুর্ঘটনার কারণে নিজের আসল পরিচয়টা বুঝতে পারলাম।
কিন্তু তুই আজ যে কথাগুলো বললি একথা বলার আগে যদি এক গ্লাস পানির সঙ্গে বিষ মিশিয়ে এনে বলতি তাহলে আমি নিঃসন্দেহে সেটা খেয়ে ফেতাম, সেটাতে আমার বিন্দুমাত্র কষ্ট হতো না। কিন্তু আজ যেটা বললি সেটা আমি কোনোদিন ভুলব না। আর হ্যাঁ, যদি কোনো কালে কোনো জায়গায় দেখা হই তবে আমার সঙ্গে কথা বলতে আছিস না। 2টা দিন সময় দে, কলেজ থেকে টিসি নিয়ে একবারে চলে যাব। এই বলে খাবার খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, না, এখানে আর থাকা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া তানিশার বাবা মা আমাকে যতটুকু আদর যত্নে বড় করেছে এতেই অনেক। তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি বরং অন্য কোথাও চলে যাব, এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যাব। তার আগে আমাকে থেকে টিসিটা যেভাবেই হক স্যারকে রিকোয়েস্ট করে হাতে নিতেই হবে। বেশ একটা দিন কেটে গেল। তারপর কলেজে গিয়ে লক্ষ্য করলাম 2টা বাস কলেজের মাঠে, কিছুই বুঝতে পারলাম না। তারপর ক্লাসে বসতেই লক্ষ্য করলাম তানিশা আর হৃদিতা অনেক হাসাহাসি করছে, কিন্তু আমাকে দেখেই চুপ হয়ে গেল। বেশ, তারপর ক্লাসে স্যার এসে বলতে লাগল, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। স্যার? কি সারপ্রাইজ স্যার? ছাত্রছাত্রী একসাথে বলে উঠল। সারপ্রাইজটা হচ্ছে কাল তোমরা কলেজ থেকে শিক্ষা সফরে যাচ্ছ, তাও আবার একদম ফ্রিতে। এবার প্রিন্সিপাল স্যারের মেয়ের জন্মদিন উপলক্ষে শিক্ষা সফরে যাওয়া সকল ছাত্রছাত্রীদের জন্য একদম ফ্রি, স্যার। স্যারের কথা শুনে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আগের মুভমেন্ট থাকলে হয়তো এতক্ষণ হইচই করে ক্লাস কাঁপিয়ে ফেলতাম, কিন্তু এখন কেন জানি সেই আনন্দটা মন থেকে আসছে না। সেদিন আর ক্লাস হলো না, অল্প কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যারের কাছে টিসি কথা বলতেই তিনি অনেকটা রেগে যান। তারপর প্রিন্সিপালকে একটু বুঝিয়ে বললাম, তারপর স্যারও রাজি হয়ে গেল এবং বলল কাল সকালে টিসি নিয়ে যেও। স্যারের সঙ্গে কথা শেষ করে তারপর বাড়িতে চলে আসলাম। এখন তানিশার সঙ্গে কথা তো বলবো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখি না। রাতে ঘুমানোর আগে আমার ব্যবহৃত যা আছে সব আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম। তারপর বাস স্টেশনে গিয়ে সকাল 11টার টিকিট কেটে আসলাম। গেইটে আসতেই কাকিমা আমাকে দেখে বলে উঠল, কিরে বাপ, এত্রাতে কই গেছিলি? কাকিমা? লিজানের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গেছিলাম, এর জন্য একটু লেট হয়ে গেল। কাকিমাকে মিথ্যা বলে বিষয়টা এড়িয়ে গেলাম। এই 2000 টাকা রাখো, কাল আবার তোদের কলেজ থেকে নাকি শিক্ষা সফরে যেতে হবে। তানিশাও টাকা নিয়েছে, এখন তোরটা নে। কাকিমা টাকা পকেটে গুজে দিয়ে বলল। কাকিমার কাণ্ড দেখে চোখের কোণে পানি জমে গেল। আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এরা কেউ আমার রক্তের না। বেশ, নিজেকে আর সামলাতে না পেরে বলেই ফেললাম, তোমরা আমার সত্যিকারের বাবা মা কেন হলে না বলো তো? আমি পাগল ছেলে? তুই আমার পেটের সন্তান না হলে কি হবে? তানিশাকে যেভাবে আদর যত্নে করে মানুষ করেছি তোকেও সেভাবে মানুষ করেছি। শুধু সন্তান জন্ম দিল, এই মা হওয়া যায় এমনে হওয়া যায় না। কাকিমা? হ্যাঁ, তাই তো, তুমি আমার কাকিমা না, শুধু মা। আমি? হ্যাঁ এবাব, ঠিক আছে, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড় গিয়ে। কাকিমা এই বলে চলে গেল। কাল সকালে স্যারের কাছ থেকে টিসি নিয়ে এসব মায়া আমাকে ত্যাগ করে এই শহর ছেড়ে চলে যেতে হবে। ভাবতেই কেমন জানি বুকের বা পাশে ধুমড়ে মুচড়ে উঠছে। রাতে ঘুমানোর আগে দেয়ালে লক্ষ্য করলাম আমার কয়েকটা ছবি দেয়ালে লাগানো আছে। যখন আমি এখানে থাকব না, তখন আমার ছবি কেন এই দেয়ালে আটকে থাকবে? বেশ, ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে আগুন দিয়ে সেটাও পুড়িয়ে ফেললাম। এভাবে সব মেমোরিসগুলোকে শেষ করে ফেললাম। এখন কেউ রুমে আসলে বুঝতেই পারবে না। কেউ এখানে ছিল কিনা তারা সেটা ধরতেই পারবে না। রাতটা নির্ঘুমে কেটে গেল। সকালে উঠে ছাদে গিয়ে কিছুক্ষণ ভাবলাম কোথায় যাব, কার কাছে যাব, তেমন তো যাওয়ার কোনো মাধ্যমেই পাচ্ছি না।
আত্মীয়স্বজন বলতেই ও কেউ নেই, তাহলে যাবোটা কোথায়? ভাবতেই রাকিবের কথা মনে পড়ে গেল, সে হয়তো তো আমাকে কোনো একটা উপায় বের করে দিতে পারবে। এসব ভাবতেই দেখলাম তানিশা হাতে ব্রাশ নিয়ে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হয়তো কিছু বলতে চাচ্ছে কিন্তু কোনো এক সংকোচ বোধের জন্য কিছু বলতে পারছে না। এখন তানিশার সামনে দাঁড়িয়ে থাকতেও লজ্জা করছে। যাকে আপন বোন ভাবতাম, সে আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিল, তার সামনে কিভাবে থাকা যায়? বেঁচে থাকলে তো ওর সঙ্গে কথাই বলবো না। ওর বলা কথাটা আমার মরণের আগ পর্যন্ত মনে রাখব। এসব ভেবে কোনো কথা না বলে তানিশাকে ছাদে একা থাকতে দিয়ে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে স্কুল কলেজ লাইফের কাগজপত্র সব ফাইলে ভরে নিলাম। তারপর ব্যাগে 2টা শার্ট 2টা গেঞ্জি ভরে নিলাম। এখন কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসিটা নিয়ে এই শহরের সব মায়া ছেড়ে যাব। তারপর রুম থেকে বের হতেই কাকিমা আমাকে দেখেই বলে উঠল, "কি রে বাপ, কলেজে এখনো যাসনি?" "কাকিমা, হ্যাঁ যাচ্ছি আমি।" "তাহলে ব্যাগ নিয়েছিস কেন?" "তানিশা তো ব্যাগ ছাড়াই কলেজে চলে গেল।" কাকিমা কিছু সন্দেহ করে বলে উঠল। "না তেমন কিছু না কাকিমা, ব্যাগে আমার নতুন টি শার্ট আছে, সেটা ওখানে লাগবে তো এর জন্য নিয়ে যাচ্ছি।" কাকিমাকে এমনি একটা মিথ্যা কথা বলে চলে গেলাম। তারপর কলেজে আসতেই লক্ষ্য করলাম ক্লাসমেটরা সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। লিজান আমাকে দেখেই বলে উঠল, "কি রে বন্ধু, কই থাকিস? কাল রাত থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি আর তুই ফোন ধরছিলি না কেন?" "লিজান, মুডমেন্ট ভালো নেই রে।" "আচ্ছা বাদ দে এসব কথা, তোরা তাহলে যা, আমার একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে হবে।" "আমি?" "কি বলছিস এসব? আমরা যাব মানে তুই যাবি না আমাদের সঙ্গে?" "লিজান, না রে, মন ভালো নেই, তোরাই যা।" "বেশ।" তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসি নিয়ে বাহিরে বের হতে হৃদিতার সঙ্গে দেখা হয়ে গেল। হৃদিতা আমার দিকে আর চোখে কিছুক্ষণ দেখল, ভাবছে আমিও তাদের সঙ্গে যাব। ব্যাস, তার দিকে লক্ষ্য না করে কলেজ গেইটে পা রাখতেই তানিশা পিছন দিক থেকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, "এই দাঁড়া তো।" "তানিশা?" "হুম বল।" "আমি।" "তুই কি আমাদের সঙ্গে যাচ্ছিস?" "তানিশা, আমি গেলে কি সমস্যা?" "আমি না মানে লিজান যে বলল তুই নাকি শিক্ষা সফরে আমাদের সঙ্গে যাচ্ছিস না।" "তানিশা, হুম সেটাই, আমি যাচ্ছি না, তোরা ভালোভাবে যাস, আল্লাহ হাফেজ।" এ বলে চলে আসতে যাব এর মধ্যে তানিশা বলে উঠল, "তাহলে তোর কাছে ব্যাগ কেন?" "তানিশা, না এমনি ভালো থাকিস আর কাকিমার দিকে খেয়াল রাখিস।" এই বলে সেদিনই চলে আসলাম ঢাকা। অপরদিকে কলেজ থেকে তানিশা হৃদিতা তারা শিক্ষা সফরে সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। এর মধ্যে হৃদিতা কেন জানি একজনকে মনে মনে খুঁজতে লাগলো, যদি ও তাকে ঘৃণা করে তারপর ও একজনের শূন্যতাই তার খারাপই লাগছে। বেশ, হৃদিতা নিজেকে সামলাতে না পেরে তানিশাকে বলে উঠল, "তানিশা, তোর ভাই আসেনি?" "হৃদিতা?" হৃদিতার কথা শুনে তানিশা অনেকটাই অবাক হয়ে বলল, "এত কিছু হবার পরও ওর নাম নিচ্ছিস যে? তোকে এত বাজে প্রস্তাব দিল, ও তার কথা কেমনে বলতে পারিস?" "হ্যাঁ তানিশা, দেখ ও যা করেছে তার শাস্তি তো সে পেয়েছেই, কিন্তু তারপর কেন জানি সে বিষয়টা নিয়ে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করত। তাছাড়া তুই তো জানিসই আমিও ওকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতে পারেনি। কিন্তু যখন প্রকাশ করতে যাব এর মধ্যে তোর ভাইয়েই তো একটা বাজে প্রস্তাবে আমার মনটা নিমিষেই ভেঙে ফেলল।" "হৃদিতা, ও আমার ভাই হলে কি হবে? আমি ওকে অনেক কথা শুনিয়েছি।" এই বলে তানিশা বাড়িতে যা ঘটনা ঘটেছে সেটা হৃদিতার সঙ্গে নিমিষেই শেয়ার করে ফেলল। হৃদিতা ঘটনা শোনার পর বলে উঠল, "এই তুই কি করেছিস? মানুষ মানেই তো ভুল, আর ও যা করেছে তার প্রাপ্য শাস্তি ও দিয়েছি।
যাই হোক, বোন হিসেবে তোর ওসব কথা বলা একদমই ঠিক হয়নি, সরি বলে নিস। হৃদিতা। হৃদিতার কথা শুনে তানিশা ও বুঝতে পারল সেদিন তার এসব বলা ঠিক হয়নি। হাজার হক ভাই তো, যদি ও রক্তের সম্পর্ক নেই, তারপর রক্তের সম্পর্ক চেয়েও তো কম না। তানিশা ও মনে মনে ঠিক করল বাড়িতে গিয়ে সরি বলে সব সমাধান করে নিবে। গজনী অবকাশে গিয়ে বাস থামল, বাস থেকে সবাই নামল। হৃদিতার কেন জানি মন থেকে আনন্দের অনুভূতিটা আসছে না। যতই হক, একটা মেয়ের পিছনে যদি কোনো ছেলে 2 বছর শুধু প্রেম নিবেদন করেই যায়, সে মেয়ে যতই পাথর হক না কেন সেই ছেলেটার প্রতি কিছুটা হলেও আবেগ কাজ করবে। সেদিকে থেকে হৃদিতা ও ব্যতিক্রম নই। এই হৃদিতা, কি ভাবছিস তানিশা? না কিছু না, হৃদিতা অন্যমনস্ক হয়ে বলে উঠল। তাহলে বাসে একা বসে আছিস কেন তানিশ? বাস থেকে নামতেই সামনে দুর্জয় লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদিতা সেদিকে না তাকিয়ে দুর্জয়কে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় দুর্জয় বলে উঠল, হৃদিতা দাঁড়াও। দুর্জয়। কেন হৃদিতা? না মানে এই ফুলগুলো তোমার জন্যে নিয়ে আসছিলাম, তাই ফুলগুলো এখন তোমাকে দিতে আসছি। দুর্জয়। সরি, আমি কারো ফুল নিতে পারবো না। হৃদিতা কিছুটা রেগে। এই হৃদিতা, চল তো, এসব ফালতু কথা না শুনাই ভালো। তানিশা। নিজের ভাইয়ের বেলা তো খুব সুপারিশ করতে পারো, এখন আমার হয়ে হৃদিতাকে একটু বুঝাও না। দুর্জয়। এইসব ফালতু কথা না শুনাই ভালো। এই বলে যেই হৃদিতা নিয়ে তানিশা চলে আসতে যাবে, এর মধ্যে দুর্জয় হৃদিতার হাত চেপে ধরে বলে উঠল, আজ হৃদিতাকে এই ফুলগুলো নিয়েই যেতে হবে, নয়তো তার ফল ভালো হবে না। দুর্জয় অনেকটা রেগে। দুর্জয়, কি করছো? আমার হাত ছেড়ে দাও, নয়তো লোকজন ডাকতে বাধ্য হব। হৃদিতা। দুর্জয়, প্লিজ হৃদিতার হাত ছেড়ে দাও। তানিশা। অনেক অবহেলা সহ্য করছি, আর নাহাজ হৃদিতাকে বলতেই হবে আমাকে ভালোবাসে কিনা, যে কারণে রনিকে তোমার জীবন থেকে দূর করেছি। এখন তো তোমার মনে রনির জন্য কোনো অনুভূতির শিহরণ জেগে নেই, তাই না? দুর্জয় ডেবিল মার্কা হাসি দিয়ে বলল। হুট করে দুর্জয় এসব কথা বলবে সেটা হৃদিতা কখনো কল্পনাও করতে পারেনি। হৃদিতার সঙ্গে তানিশাও অবাক হয়ে বলল, তার মানে এসব তোর সাজানো নাটক ছিল? তানিশা। হ্যাঁ, নাটক ছিল। তোমার ভাই একটু বেশি বাড়ছিল, বারণ করছিলাম, কিন্তু সে আমার কথা শুনেনি। বেসের জন্য মিথ্যা একটা চিঠি লিখতে হলো, তারপর সেটা রনির নামে হৃদিতার কাছে পৌঁছে দেই। হৃদিতা ও রনিকে ভুল বুঝে বেশ আমার লাইন পরিষ্কার হয়ে গেল। কিন্তু আজ তো দেখছি রনিকে সরিয়ে দিয়ে কোনো লাভই হলো না। মাঝখান থেকে বেচারা রনি শুধু একটা মিথ্যা অপবাদ মাথা পেতে নিল। এই বলে দুর্জয় ডেবিল মার্কা হাসি হেসে উঠল। বেশ, কথাটা শোনা মাত্রই হৃদিতা দুর্জয়ের গালে ঠাসস করে থাপ্পড় মেরে বলতে লাগল, ছি, তোর জন্য একজন নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, ঘৃণা করি তোকে। হৃদিতা রেগে। আমাকে যখন ভালোবাসবিই না, তাহলে তোকে সেই ব্যবস্থাই করছি, দাঁড়া। দুর্জয় এই বলে যখন হৃদিতার দিকে কুমন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে লাগল, ঠিক তখনই তানিশা বলে উঠল, দুর্জয়, ভালোই ভালোই হৃদিতাকে ছেড়ে দে, নইতো কিন্তু এই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলব। কাপা কাপা সুরে বলে উঠল তানিশা। কি তুই আমাকে মাথা ফাটাবি? দাঁড়া, আগে তোকেই দেখে নিচ্ছি। এই বলে হৃদিতাকে ছেড়ে দিয়ে তানিশার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই তানিশা অনেকটা ভয় পেয়ে বলে উঠল, আমার দিকে আরেক পা এগুলে এই পাথরটা তোর মাথায় পড়বে কিন্তু। তানিশা ভয় কান্না করার অবস্থা প্রায়। বেশ, দুর্জয় তানিশার কথা কোনো কর্ণপাত না করে তানিশার দিকে যেতেই দুর্জয়ের চোখে সজোরে পাথরটি আঘাত করতেই দুর্জয় চোখ ধরে মাটি বসে পড়ে। এই সুযোগে হৃদিতা তানিশা সেখান থেকে পালিয়ে গিয়ে দূরত্ব প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দুর্জয়ের নামে নালিশ করেন। ফলে প্রিন্সিপাল স্যারও দুর্জয় নামে আইনগত ব্যবস্থাপনা গ্রহণ করেন।
সেদিন হৃদিতা কিংবা তানিশা তাদের দুইজনের একজনের ও শিক্ষা সফরে কোনো আনন্দ উল্লাস করতে পারেনি। তাদের দুইজনের ভুল ভেঙেছে। হৃদিতা তো কান্না করে তানিশাকে বলে ফেলল, তানিশা বিশ্বাস কর আমি সত্যি এসব জানতাম না। জানলে কখনো তোর ভাইয়ের সঙ্গে এমনটা করতাম না, কান্না করে বলল হৃদিতা। এখন এসব বলে কি হবে? আমিও তো তোর পক্ষ নিয়ে আমার ভাইকে অনেক অপমান করেছি। বোন হয়ে যে কথাগুলো ভাইকে বলা যায় না সেগুলো ও তো বলেছি। অনুশোচনায় তানিশা বলে উঠল, তানিশা তুই কি পারবি না তোর ভাইকে একটু বুঝাতে? হৃদিতা অনুরোধের সুরে বলল, কি বুঝাবো বল? ওই দিন যে কথাগুলো বলছি এর পর থেকে আমার সঙ্গে কথাই বলে না। আগে তো ওর জ্বালায় বাড়িতে শান্তিমতো বসতেই পারতাম না, কোনো না কোনো বিষয় নিয়ে দুষ্টু মিষ্টি ঝগড়া লেগে যেত। কিন্তু ওই দিন এসব বলার পর আমার সঙ্গে কথা বলবে তো দূরের বিষয়ে, আমি যেখানে থাকি তার আশেপাশেই থাকে না। এখন তো আমারই খারাপ লাগছে কোনো মুখ নিয়ে তাকে সরি বলে সবকিছু সমাধান করে নিব। তানিশা, আচ্ছা আমার সঙ্গে কি তোর ভাইকে বাড়িতে গিয়ে একটু দেখা করিয়ে দিতে পারবি? হৃদিতা, আমার মনে হয় না ও তোর সঙ্গে দেখা করবে। তাছাড়া আমি তো ওকে ছোট থেকেই চিনি। ওদি একবার কাউকে মন থেকে বের করে দেই তো তাকে কখনো আপন করে কাছে নেই না। তানিশা, যেভাবেই হক তুই একটু তোর ভাইকে ম্যানেজ কর, নয়তো অনুতপ্তের আগুনে জলে পুড়ে শেষ হয়ে যাব। তানিশার হাত জড়িয়ে হৃদিতা কান্না করে বলে উঠল। হৃদিতার এমন অবস্থা দেখে তানিশা বলে উঠল, থাক আর কান্না করতে হবে না। আমি তোকেই আমার ভাইয়ার বউ বানিয়ে নিয়ে যাব। কি যাবি না আমার ভাইয়ার বউ হয়ে? তানিশা দুষ্টুমির হাসি দিয়ে বলল, ধুর কি যে বলিস না, লজ্জা লাগে তো। হৃদিতা লজ্জা লাল হয়ে, আমার বান্ধবী তো দেখছি লজ্জা অনেক লাল হয়ে গেছে, তাহলে তো তোদের সেটিংটা তাড়াতাড়ি করতে হই। তানিশা হেসে বলে উঠল। তানিশা হৃদিতাকে এসব বললেও কেন জানি তারও অনেক খারাপ লাগা কাজ করছে। মিথ্যা একটা চিঠির জন্য আপন ভাইকে এসব চরিত্রহীন বলে গালি দিয়েছে সে। এসব ভাবতে তানিশার নিজেকে ছোট মনে করছে। অপরদিকে ঢাকায় এসে পৌঁছিলাম দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর। তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসায় ঠিকানায় চলে গেলাম। দরজায় কলিং বেল বাজাতেই একটা সুন্দরী স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? সুন্দরী মেয়েটা, মানে এটা কি রাকিবের বাসা? আমি, জি রাকিবেরই বাসা, কিন্তু আপনি কে? সুন্দরী মেয়েটা, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, গ্রামে আমরা 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত একসঙ্গে পড়ালেখা করেছি, যার দারুণ বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা এখন রাকিব কি বাসায় আছে? আমি, অহোহ, তার মানে আপনার নাম নিশ্চয়ই রনি, রাইট? সুন্দরী মেয়েটা, জি হ্যাঁ, কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন। আমি সবই বলবো, তার আগে ভিতরে আসুন। এই শুনছো, বাহিরে এসে দেখো কে আসছে। কে আসছে? রাকিব এই বলে যেই আমাকে দেখল বেশ তখনই আনন্দ সহিত বলে উঠল, আরে দোস্ত কেমন আছিস? রাকিব, ভালো, সেই যে গ্রাম থেকে এসে পড়লি, কই একদিন ও তো ফোন দিয়ে খোঁজ খবর নিলি না। আমি, সরি দোস্ত, ভুল হয়ে গেছে। এছাড়া আমার এইদিকে অনেক ধকল গিয়েছে। আচ্ছা এসব কথা পরে হবে, তার আগে ফ্রেশ হয়ে আই। এই নীলা, যাও রনির জন্য ভালো কিছু খাবারের আয়োজন করো। রাকিব, আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সরে নেই। নীলা এই বলে চলে গেল। এখন বল, ঢাকায় কেন আসছিস? রাকিব, ওই একটা চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু তার আগে বল নীলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হই?
রাকিবের কাছে গ্রামের বিষয়টি গোপন রেখে অন্য টপিকে নিয়ে গেলাম। ও হচ্ছে আমার স্ত্রী নীলা, গত মাসেই পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। রাকিব: বিয়েটা করলি ভালো কথা, কেউ আমাদের ফোন করে, ও তো জানাতে পারতি, জানালি না কেন? আমি বিয়ে চাপে সবকিছু কেমন জানি গুলিয়ে ফেলছিলাম এসব আলোচনা করতেই রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগল, এই তোমরা খেতে এসো, খাবার রেডি হয়েছি। নীলা: ব্যাস, রাকিবের সঙ্গে খেতে বসলাম। রাকিবের স্ত্রী ও ভালো মানের রাঁধুনি, সেটা খাবার মুখে দিয়েই বুঝতে পারলাম। খাবার খাওয়ার মাঝেই রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, রাকিব ভাবি কিন্তু ভালোই রান্না করতে পারে দেখছি। তাছাড়া আজ কালযুগে মেয়েরা ভালো মানে রান্না করবে তো দূরের কথা, কিচেনের কাছেই যায় না। সেদিকে থেকে নীলা ভাবি স্মার্ট হলেও রান্না বান্না কিন্তু ভালোই শিখেছে। আমি: আর বলিস না, দিনে 1000 রকম আইটেমের খাবার সে আমাকে রান্না করে খাওয়াবে। তাছাড়া নীলা রান্না বান্না করতে অনেক ভালোবাসে, এর জন্য তো নীলার রান্না করা খাবারে এতটা জাদু। রাকিব: খুব পাম দেওয়া হচ্ছে তাই না? নীলা রাকিবকে একটু খুঁজা মেরে বলল, ভাবি সত্যিই আপনার রান্নার হাতটা অনেক ভালো। আমি: ধন্যবাদ ভাইয়া। নীলা খাবারের পর্ব শেষ করে উঠতেই রাকিব বলল, তো এখন কার কাছে যাবি? রাকিব: না মানে 2টা দিন তোর এখানেই আপাতত আমাকে থাকতে হবে। এ কথা বলতেই নীলা রাকিবকে ইশারা করে কি যেন বলল। বেশ। রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগল, সরি দোস্ত, এখানে মনে তোর থাকা হবে না। রাকিব: কেন? আমি অনেকটাই অবাক জিজ্ঞেস করলাম। আজ রাত 9টায় নীলাকে নিয়ে তাদের বাসায় যেতে হবে। একা বাসায় তুই কেমনে থাকবি? তার থেকে আমার এক পরিচিত হোস্টেল আছে, নাম বলে দিচ্ছি, সেখানে গিয়ে আমার নাম বললেই ডিসকাউন্ট পাবি। রাকিব: রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম প্রকৃতি পক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ, কিন্তু আমার মুখের উপর না করতে পারছে না দেখে আমাকে এখান থেকে তাড়ানো একটা বাহানা বানাচ্ছে, সেটা রাকিবকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। এসব আনমনে ভাবতে রাকিব বলে উঠল, কিরে ভাবছিস ওখানে কোনো সমস্যা হবে না? আমি ফোন করে সব ঠিক করে দিচ্ছি, তুই বরং সেখানেই চলে যা। রাকিব: রাকিবের আচরণে কেমন জানি নিজে অসহায় লাগছে। মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরে আমাকে তাড়াচ্ছে। না এখানে থাকাতে হয়তো ওদের সমস্যা হচ্ছে, আমি বরং এখান থেকে এখনই চলে যাই। এসব ভেবে রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, না রে দোস্ত, সেটা আর প্রয়োজন হবে না। ভালো থাকিস। চললাম। মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজায় সামনে যেতেই ব্যাগে রাখা চেইনটির কথা মনে পড়ে গেল। এই চেইনটা হৃদিতাকে দিবার জন্য অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই সুযোগ আর আমার হলো না। বেশ, দরজার ওখান থেকে আবার ফিরে নীলা ভাবির কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠল, কিরে কিছু বলবি? রাকিব: না তেমন কিছু না, এই চেইনটা ভাবিকে দিতেই ভুলেই গেছিলাম, তাই দিতে আসলাম। তাছাড়া আমার কোনো প্রয়োজন নেই যে তাকে চেইনটা দিব, তাই ভাবিকেই দিচ্ছি। চেইনটা নীলার হাতে দিয়ে চলে আসতে যাব, এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া দাঁড়ান। নীলা: হ্যাঁ বলেন। আমি: ভাইয়া আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন, আমাদের কোনো সমস্যা হবে না। নীলা: নীলার এমন কথায় কেমন জানি একটা শক খেলাম। কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করল, আর এখন আমাকে থাকতে বলছে, কি আজব একটা ব্যাপার। তারপর রাকিব ও নীলার সঙ্গে বলে উঠল, দোস্ত নীলা যখন বলছে তাহলে তোর যতদিন খুশি থাকতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। রাকিব: না রে দোস্ত, সেটা আর লাগবে না। ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না।
কোথাও না কোথাও জায়গা হবেই, আসি, ভালো থাকিস, এই বলে রাকিবদের বাসা বের হয়ে আসলাম। ঘড়িতে লক্ষ্য করতেই বুঝলাম রাত প্রায় 11 বাজতে 9 মিনিট বাকি। এমন সময় রাস্তায় একাই হাঁটছি আর রাকিব কথা ভাবছি। গ্রামে থাকতে কতই না বন্ধুত্ব ছিল, আর এখন বাসায় এসে যেই থাকার কথা বললাম অমনি তার রং পাল্টালো। এরা শুধু স্কুল কলেজ লাইফেরই বন্ধুত্ব থাকে, এরপর তোদের কোনো উপকারেই পাওয়া যায় না। রাকিবের বাসায় না গিয়ে যদি অন্য কোথাও যাইতাম তাহলেও ভালো হতো। শুধু শুধু মনটা খারাপ হয়ে গেল, এখন ফুতফাতে থাকা ছাড়া আর কোনো উপায়ই নাই। যার আশা করি ঢাকাতে আসলাম, সেই তো রকম রিয়াক্ট করল যা আমি স্বপ্নতেও ভাবিনি। এসব ভেবে আনমনে রাস্তা হাঁটতেই হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে আমার কাছে এসে বলতে লাগল। আনমনে রাস্তায় হাঁটতেছি, হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে আমার কাছে এসে বলতে লাগল, বাবা, আমার মেয়েটা ওই বখাটের হাত থেকে বাঁচাও প্লিজ। বৃদ্ধ লোকটির মিনতির সুরে বলতেই কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোকটির সঙ্গে যেতেই কিছু দূর লক্ষ্য করলাম। দুইটা বখাটে মেয়েটার শরীরে হাত দিচ্ছে চাচ্ছে, কিন্তু মেয়েটা তার হাতটা বারবার সরিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলাম না। এক পা সামনে এগুতে মনে হতে লাগলো আমি তো একা ওদের সঙ্গে লড়াই করতে পারবো না, তবে কিছু একটা দিয়ে তাদের আঘাত করতে হবে, তবেই না মেয়েটাকে ছাড়তে বাধ্য হবে। এসব ভাবতেই বৃদ্ধ লোকটি বলল, বাবা প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও, নয়তো এই নরপশু কাছ থেকে আমার মেয়ে রেহাই পাবে না। বৃদ্ধ লোকটি কান্না করে বলল। আশেপাশে কিছু একটা খুঁজতেই দোকানে রাখা একটা লাঠি পেয়ে গেলাম, সেটা নিয়ে দূরত্ব সেখানে গিয়ে কোনো কথা না বলেই পিছন দিক থেকে দুই বখাটেকে মারতেই একটার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো, আরেকটা দেখেই ভয় পেয়ে দৌড়াতে লাগলো, কিন্তু এক বখাটে আমার কাছ থেকে রক্ষা পায়নি। তাকে লাঠি দিয়ে আরও কয়েকটা আঘাত করতেই বৃদ্ধ লোকটি বলে উঠল, বাবা এবার ওকে ছেড়ে দাও, নয়তো মারা যাবে। না আঙ্কেল, ওকে পুলিশের হাতে তুলে দিব। এদের ছাড় দিল রাস্তাঘাটে আরও বখাটে গিরি করবে। আমি ভাই প্লিজ আমাকে আর মাইরেন না, আমি আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না, তারপর ও আমাকে পুলিশের হাতে তুলি দিবেন না প্লিজ। বখাটেটি আমার পা জড়িয়ে বলল, না ভাইয়া, ওকে ছাড় দিবেন না। আজ আপনি আমাকে না বাঁচালে আসলে কাল সমাজে আমি মুখ দেখাতে পারতাম না, সুসাইড করতে হতো। মেয়েটি কান্না করে বলল, কি বলল শুনলি তো, এখন তোকে কোনো ছাড় দেওয়া চলবে না, তোকে পুলিশের কাছেই রাখতে হবে। বেশ, আমার কথা শুনে বৃদ্ধ লোকটিও বলল, বাবা একটু অপেক্ষা করো, পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছি, তারা আসতেছে। বৃদ্ধ লোকটি কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে সেই বখাটেকে ধরে নিয়ে গেল। তারপর আঙ্কেলকে নিতে একটা প্রাইভেট কার এসে নিয়ে গেল। গাড়ি দেখে বুঝতে পারলাম আঙ্কেলটি অনেক বড় লোক। আঙ্কেল যদি ও আমাকে জিজ্ঞেস করছিল যদি সমস্যা হই আমাকে জানিয়েও, এই হলো আমার ভিজিটিং কার্ড। প্রতি উত্তরে বলেছিলাম অবশ্যই আপনাকে জানাবো। বেশ, রাতটা ফুতফাতেই নির্ঘুমে কাটিয়ে দিতে হচ্ছে। এখন কাকা কাকিমা ছাড়া যে বাস্তবতা কত কঠিন তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। গ্রামে যে ফিরে যাব সেটাও সম্ভব না। আল্লাহর উপর বিশ্বাস রেখে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম সকালে একটা না একটা থাকার ব্যবস্থা হয়েই যাবে। উপর দিকে মা, আজ বাদরটাকে দেখছি না যে, কই সে? তানিশা একথা বলতেই তানিশার মা কান্না করে বলল, মারে আমার মনে হই রনি আমাদেরকে ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে। কাকিমা কান্না করে, কি বলছো চলে গেছে মানে, কোথায় গিয়েছে? আমরা ছাড়া ওর কে বা আছে? তানিশার চোখের কোণে ইতিমধ্যে পানি জমে গিয়েছে। তানিশা ভাবতে পারছে না যে তাদেরকে এভাবে ছেড়ে চলে যাবে। এখন তানিশা নিজেই নিজেকে মনে মনে গালি দিচ্ছে।
রক্তের সম্পর্ক হইতে ভাই না হতে পারে সে, কিন্তু ভাইয়ের চেয়েও তো কম না। আর তাকেই কিনা বাজে ভাষায় অপবাদ দিয়েছে। এসব ভাবতেই তানিশা কান্না করে দিয়ে বলল, মা এখন আমি কার সঙ্গে ঝগড়া করব, ও চলে গেল। তানিশা কান্না করে বলল, মারে সেদিন যদি ওসব কথা না বলতি তাহলে হয়তো ও আমাদের ছেড়ে চলে যেত না। যদিও ও আমার পেটের সন্তান না, তারপর তো ও তোকে নিজের বোন ভাবত। এমন একজনকে কেমনে এসব বাজে কথা বললি, তোর মুখে কি একটু আটকায়নি তখন? কাকিমা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মা আমার ভুল হয়েছে, সেদিন রাগের মাথায় এসব উল্টো পাল্টা কথা বলছি। কিন্তু তুমি ওকে চলে যেতে দিল কেন তানিশা? আমি ও জানতাম না। তোদের কলেজের প্রিন্সিপাল আমাকে কয়েক ঘন্টা আগে ফোন করে বলল ও নাকি কলেজ থেকে টিসি নিয়েছে, তার কারণ স্বরূপ এটাও বলছে আমরা নাকি সপরিবারে ঢাকায় চলে যাচ্ছি। একথা প্রিন্সিপাল শুনে টিসিটা দিয়েছে। কাকিমা এই বলে থেমে গেল। মা রনি তাহলে আমাদের এখানে আর আসবে না? তানিশা, তুই ওকে ভালো করে জানিস, ও ছোট থেকেই একটু জেদি, যা বলে তাই করে। আমাদের এখান থেকে চলে যেহেতু গিয়েছে, তখন মনে হই না আর ফিরে আসবে। এটা ভাবতেই ভিতরে দুমড়ে মুচড়ে উঠছে রে মা। কাকিমা তানিশার উদ্দেশ্য বলে উঠল। এইদিকে হৃদিতাও অনেক আগ্রহ নিয়ে বসে আছে, কাল কলেজে গিয়ে সব ভুল বুঝাবুঝি ভেঙে রনিকে প্রপোজ করবে সে। কিন্তু হৃদিতার মাথায় একটা চিন্তায় বারবার খেলছে, ও কি আমাকে ক্ষমা করে ভালোবাসাতে পারবে নাকি রিজেক্ট করবে? না না, এমন কিছুই হবে না। যে ছেলে আমার পিছনে 2 বছর পড়ে থাকতে পারে, তাকে আমি যদি আগ বাড়িয়ে প্রপোজাল দিই তো সে আমাকে ফিরিয়ে দিতে পারবে না। হৃদিতা আনমনে ভেবে কিছুটা আনন্দিত হয়ে উঠল। বেশ, এর মধ্যে তানিশার কলে হৃদিতার ফোন বেজে উঠল। হৃদিতা ফোনটা রিসিভ করেই বলে উঠল, তোর ভাইকে কি ম্যানেজ করেছিস? হৃদিতা আনন্দের সহিত বলে উঠল, কিছুই ম্যানেজ করতে পারেনি, তার আগেই সব শেষ হয়ে গেল রে। এই বলে তানিশা কান্না করে উঠল। তানিশার কান্না শুনে হৃদিতা কিছুটা ভয় পেয়ে বলে উঠল, তানিশা বাসায় কিছু হয়েছে, কান্না করছিস কেন? হৃদিতা, রনি আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে। আর কোথায় কার কাছে চলে গেছে কিছু বলে যায়নি। কলেজ থেকে ও টিসি নিয়ে ফেলছে। এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রে। সেদিন যদি ওসব বাজে কথা না বলতাম তাহলে হয়তো আমাদের ছেড়ে চলে যাইত না। সরি রে, তোদের দুইজনকে আর মিলিয়ে দিতে পারলাম না। কান্না করে বলল তার তানিশা। তানিশার কথা শোনা মাত্রই হৃদিতা যেন মুক্তির মতো পাথর হয়ে গেল। এখন রিলেশন হবে তো দূরের বিষয়ে, সে যে তার সঙ্গে না বুঝে অন্যায়টা করেছে, তার ক্ষমাও তো নিতে পারবে না। এসব ভেবে হৃদিতা শব্দ ছাড়াই চোখ থেকে জল গড়তে লাগল। হৃদিতা এসব ভাবতে তানিশা ওপাশ থেকে বলে উঠল, হেলো হৃদিতা, কথা বলছিস না কেন? আচ্ছা পরে কথা বলবো নে, এখন রাখছি। তানিশা এই বলে অপাশ থেকে ফোনের লাইন কেটে দিল। এইদিকে হৃদিতা ফুপিয়ে কান্না করতে লাগল। বেশ, হৃদিতা মা তা শুনতে পেরে জিজ্ঞেস করে উঠল, হৃদিতা মা কান্না করছিস কেন, কি হয়েছে আমাকে বল? হৃদিতার মা, মা আমার দ্বারা এত বড় অন্যায়টা কেমনে করতে পারলাম? হৃদিতা কান্না করে বলল। হৃদিতা মা, আমার কান্না করিস না, কি হয়েছে সেটা আমাকে বল। হৃদিতার মা, তারপর হৃদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটনা ঘটেছে তা সব কিছু ভেঙে তার মার কাছে বলল। হৃদিতার মাও রীতিমতো অবাক হয়ে গেল। তার ঘটনা শুনে হৃদিতার মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, প্রকৃতপক্ষে তোর তো কোনো দোষ নেই রে মা। যা কিছু করেছে ওই দুর্জয় শয়তানটা। তোদের মাঝে ভুলটা ওই শয়তানই তুলে ধরেছে। কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটা এভাবে এলাকার লোকের সামনে অপদস্থ করা হলো।
সেদিকে লক্ষ্য করতেই আমাদের নিজের প্রতি সত্যিই খুব অনুশোচনা কাজ করছে রে মা। তাছাড়া তোর বাবা একথা শুনলে অনেকটা ভেঙে পড়বে। হৃদিতার মা। বাবাকে ও এ বিষয়ে জানানোর দরকার মা। এর মধ্যেই শফিক সাহেব এসে বলতে লাগল, কি হৃদিতা মামুনি, সেই ছেলেটা কি তোমাকে আর কখনো বিরক্ত করেছে? যদি আরেকবার ও আমার মেয়ের সঙ্গে ইভটিজিং করার চেষ্টা করে তাহলে কোনো কিছু না ভেবেই ওকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। শফিক সাহেব। বাবা, আমরা যাকে ইভটিজার ভেবে এলাকার সবার সামনে অপমান অপদস্থ করেছি সে আসলে এসব কিছু করেনি। হৃদিতা। এই হৃদিতার মা, শুনছ তোমার মেয়ে কথা? এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। শফিক সাহেব। আমি বলছি শুনো তাহলে। এই বলে হৃদিতা মা সবটা শফিক সাহেবকে জানাল। শফিক সাহেব ঘটনাটি জানার পর ঠাস করে সোফায় বসে পড়ল আর অনুশোচনায় বলে উঠল, আমার রাজনৈতিক ক্ষমতা থাকলেও কখনো কাউকে অন্যায় করেনি, কিংবা ক্ষমতার অপব্যবহারও করেনি। আজ আমার দ্বারা নির্দোষ ছেলেটা এইভাবে শাস্তি পেল। শফিক সাহেব অনেকটাই অনুশোচনা হয়ে বলে উঠল, এখন এসব বলে কি হবে, যা হবার তা তো হয়েই গেছে। হৃদিতার মা। হৃদিতা মা, চল আমরা বরং রনির কাছে গিয়ে আমাদের ভুল স্বীকার করে নেই আর ক্ষমাও চেয়ে নিই। শফিক সাহেব। বাবা, সেটার সুযোগও এখন নেই। কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে। হৃদিতা কান্না করে বলল। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল, শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুযোগটাও দিলও না। চলবে।